সমস্ত শিক্ষার্থী ও অভিভাবকদের আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা একাদশ শ্রেণীর রসায়ন বিদ্যার নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায় হচ্ছে পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম। তো এই যে পরমাণুর গঠন, এই যে অধ্যায়টি, তো কেমিস্ট্রির যে বেস সেটি হচ্ছে এই অধ্যায়টি দিয়েই শুরু। তো ক্লাস একাদশ শ্রেণীতে তোমাদের যে প্রথম যে চারটি অধ্যায় রয়েছে বা চ্যাপ্টার রয়েছে, সেই অধ্যায়গুলো কিন্তু কেমিস্ট্রির পুরো বেস তৈরি করতে সাহায্য করবে। তো এই চারটে যে অধ্যায়, এগুলোকে আমরা বলে থাকি কি জেনারেল কেমিস্ট্রি। তো এই চারটে অধ্যায় তোমাদের ভালোভাবে জানতে হবে। তো এই চারটে অধ্যায় যদি কারোর ভালোভাবে আয়ত্ত করতে পারো বা বুঝতে পারো, তবেই কি হবে, আগামী দিনে যখন রসায়ন বিদ্যার যে নতুন নতুন বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করব, সেগুলো কি আমাদের এক কথায় কেমিস্ট্রির যে ভিত্তি সেটা কিন্তু এই অধ্যায়গুলো দিয়েই কিন্তু কি হয়, শুরু হয়। তো এই অধ্যায়গুলো জটিল নয়, এই অধ্যায়গুলো সহজ, কিন্তু যদি একটু মনোযোগ সহকারে শোনা যায় তাহলে খুবই ইজি মনে হবে। কিন্তু যদি কোথাও এই অধ্যায়গুলো জানাতে কোথাও যদি একটু ফাঁক থেকে যায়, তাহলেই কিন্তু কি আগামী দিনে কিন্তু রসায়ন অনেকটা জটিল মনে হতে পারে। তো যদি আমরা এই অধ্যায়গুলোকে একটু ভালোভাবে পড়াশোনা করি, তাহলে দেখবে রসায়নের মতো সহজ সাবজেক্ট হয় না। তো সেই সাবজেক্টের রসায়নবিদ্যার মধ্যে এই যে টপিকগুলো রয়েছে, এই যে অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলো আমাদের সর্বপ্রথম কি করতে হবে, সবাইকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে, এগুলো একটু পড়তে হবে, গুরুত্ব সহকারে পড়তে হবে, যাতে আগামী দিনে আমাদের রসায়ন বিদ্যা নিয়ে যাতে কোনো রকমের সমস্যা না পড়তে হয়। তো তারই মধ্যে একটি অধ্যায় হচ্ছে কি পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম। তো এই অধ্যায়টি কি বলবো, মানে রসায়ন বা কেমিস্ট্রির কি একটি মূল অধ্যায়, যেখান থেকে কি হবে আমরা রসায়নের যে সূত্রপাত আসল সেটা কিন্তু শুরু হয়। তো এই অধ্যায়টি আমাদের খুব ভালোভাবে মনোযোগ সহকারে এগুলো আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা শুরু করবো আজকে কি পরমাণুর গঠন। আচ্ছা, তো পরমাণুর গঠনে তোমরা বিভিন্ন ধরনের পরমাণুর সম্পর্কে জেনে এসছো, তাই তো? যে প্রথম দিকে একটা কি ধারণা ছিল যে পৃথিবীতে যত ধরনের পদার্থই আছে না কেন, সমস্ত পদার্থই কি ক্ষুদ্র ক্ষুদ্র কণার কি সমষ্টি, তাই তো? মানে অসংখ্য কি রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে। তো ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে, সেগুলোকে আমাদের যেমন ভারতীয় দার্শনিকবিদ কণা, তিনি এর নাম দিয়েছিলেন কি, তিনি নাম দিয়েছিলেন পরমাণু, তাই তো? তো এই পরমাণুর যে গঠন বলো, এর যে আস্তে আস্তে যে বিস্তৃত বলো, বা এর পরমাণুর মধ্যে কি রয়েছে, পরমাণুর গঠন, পরমাণুর যে মডেলগুলো, সেগুলো আস্তে আস্তে কি হয়, বিভিন্ন বিজ্ঞানীগণ তাদের গবেষণার মাধ্যমে কি করে, এগুলো বিস্তারিত লাভ করে। তো আমরা একেবারে শুরুতেই কি করব, শুরুতেই যে পরমাণু সম্পর্কে কি একটা ধারণা ছিল, যে পরমাণু সম্পর্কে ধারণা ছিল যে পরমাণু হচ্ছে কি অবিভাজ্য, তাই তো? পরমাণু কি ছিল, অবিভাজ্য। তোমরা ডাল্টনের পরমাণুবাদ পড়ে এসেছো। ডাল্টনের পরমাণুবাদ সম্পর্কে তখন ডাল্টনের পরমাণুতে বলা হয়েছিল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, পরমাণুকে কি করা যায় না, ভাঙা যায় না। পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর শুরুতে যখন কি হলো, তোমার এক্স রশ্মি আবিষ্কার হলো, বা গামা রশ্মি যখন কি হয়েছে, আবিষ্কার হলো, তখন পরমাণু যে অবিভাজ্য সেইটাকে কিন্তু আর পুরোপুরি বলা যায় না যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। তার কারণ যখন এই রশ্মিগুলো বা এই ধরনের রশ্মিগুলো যখন আবিষ্কার হলো, তখন দেখা গেল যে না, পরমাণুর মধ্যেও কি রয়েছে, পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্র কণা পরমাণুর মধ্যে রয়েছে। তো পরবর্তীকালে তাহলে পরমাণু যে অবিভাজ্য, এই যে ধারণাটা, এই ধারণাটা কি পুরোপুরি সত্য নয়। তো পরবর্তীকালে এটা ধরা হলো যে পরমাণুর মধ্যেও কি রয়েছে, পরমাণুর মধ্যেও আরো পরমাণুর চেয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা রয়েছে। তো পরমাণুর মধ্যে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাগুলো রয়েছে, সেগুলোকে বলা হয়ে থাকে কি সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেলস, যাকে কি বলা হয় অবপারমাণবিক কণা।
আচ্ছা, বা এগুলোকে আরও নাম দেওয়া হয়, যেমন বলা হয় যে পরমাণুর উপাদান কণা, পরমাণুর উপাদান কণা অর্থাৎ কনস্টিটুয়েন্টস পার্টিকেলস অফ অ্যাটম। তো এই ধরনের বিভিন্ন নাম দেওয়া হয়। তো বিজ্ঞানীগণ তাদের যে গবেষণার মাধ্যমে দেখেছে যে পরমাণুর মধ্যে মোট 35 রকমের কি থাকে, কণা থেকে থাকে। পরমাণুর মধ্যে 35 রকমের সাবঅ্যাটমিক পার্টিকেল থেকে থাকে। তো এই 35 রকমের পার্টিকেলের বা কণাগুলোর মধ্যে কিছু কিছু কণা স্থায়ী কণা রূপে থাকে পরমাণুর মধ্যে, আবার কিছু কিছু কণা কি থাকে, অস্থায়ী রূপে থাকে। স্থায়ী কণা কোনগুলো? যে কণাগুলো কি পরমাণুর মধ্যেও যেমন এর অস্তিত্ব রয়েছে, পরমাণু যখন এটা বাইরে বেরিয়ে যায় তখনও কি রয়েছে, তার অস্তিত্ব রয়েছে। তো এই ধরনের কণাগুলোকে বলা হচ্ছে স্থায়ী কণা। অস্থায়ী কণা কোনগুলো? যে কণাগুলো তোমার কি রয়েছে, পরমাণুর মধ্যে অস্তিত্ব রয়েছে, কিন্তু যখন সেগুলো পরমাণুর বাইরে বেরিয়ে যায় তখন তার কোনো অস্তিত্ব থাকে না। তো এই নিয়ে মোট কি রয়েছে, 35 রকমের কণা রয়েছে। তো আমাদের 35 রকমের কণা জানার কোনো দরকার নেই। তো এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো রয়েছে সেগুলোকে আমরা একটু মোটামুটি যেগুলো আমাদের খুব পরিচিত সেগুলো সম্পর্কে, বা যেগুলো আমাদের প্রয়োজন রয়েছে সেগুলো একটু আমরা জেনে নিই, ঠিক আছে? সাবঅ্যাটমিক পার্টিকেলস। আচ্ছা, তো এগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে এগুলো মোটামুটি 3 রকমের হয়। একটা হচ্ছে স্থায়ী কণা, একটা হচ্ছে অস্থায়ী কণা, আর একটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সংমিশ্র। আচ্ছা, তো স্থায়ী কণা কি কি? পরমাণুর মধ্যে যে কণাগুলো স্থায়ী রয়েছে আমরা সবাই জানি কি, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন। আচ্ছা, অস্থায়ী কণার মধ্যে কি রয়েছে? অনেক রয়েছে। তার মধ্যে ধরো কিছু লিখছি যেগুলো আমাদের খুব পরিচিত, পজিট্রন, তারপরে মেসন, তারপর হচ্ছে ধরো নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। আচ্ছা, সংমিশ্র কি? সংমিশ্র হচ্ছে ধরো যে যে কণাগুলো মোটামুটি কি স্থায়ী বা অস্থায়ীর মতো অনেকটা আচরণ করে থাকে, মাঝামাঝি, ঠিক আছে? তো সেগুলোকে আমরা বলে থাকি কি সংমিশ্র। যেমন ধরো ডয়টেরন, ডয়টেরন। তো ডয়টেরিয়াম যেমন নাম শুনেছো, এটা কিন্তু সেই ডয়টোরিয়াম নয়, এটা হচ্ছে কি ডয়টেরন। তো এই ধরনের কি রয়েছে, কিছু সংমিশ্র কণা রয়েছে। তো এই নিয়ে মোটামুটি কি 35 রকমের কি রয়েছে, সাবঅ্যাটমিক পার্টিকেলস রয়েছে। তো যেগুলো মূলত আমাদের জানতে হবে সেটা কি, সেটা হচ্ছে এক ইলেকট্রন, এক প্রোটন, আর এক হচ্ছে কি নিউট্রন। তো এই তিনটে স্থায়ী কণা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে, তাই তো? আচ্ছা, এই যে ইলেকট্রন, ইলেকট্রন যখন আবিষ্কার হয়, এটা কি থেকে আবিষ্কার হয়েছিল, যে পরীক্ষার মাধ্যমে আবিষ্কার হয়েছিল, তখন কি ছিল, ক্যাথোড রশ্মি। তো ক্যাথোড রশ্মির দ্বারা কি হয়েছিল, ইলেকট্রন যে কণা সেটি কি হয়েছিল, আবিষ্কার হয়েছিল। আচ্ছা, প্রোটন, প্রোটন আবিষ্কার হয়েছিল কিভাবে? প্রোটন হয়েছিল অ্যানোড রশ্মি থেকে। তো এই যে পরীক্ষাগুলো ছিল ইলেকট্রনের যে আবিষ্কার হয় তার যে পরীক্ষা, সেগুলো তোমরা জেনে এসছো, এগুলো অতটা না জানলেও হবে, ঠিক আছে? শুধু এটুকুটা মনে রাখো যে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল ক্যাথোড রশ্মি থেকে, অ্যানোড প্রোটন হয়েছিল অ্যানোড রশ্মি থেকে, এবং নিউট্রন, নিউট্রন কি, নিউট্রন হচ্ছে কি একটা নিস্তরিত কণা, তাই তো? তো এই যে নিউট্রন, সেটা কি হয়েছিল, তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে, তেজস্ক্রিয় বিক্রিয়া দ্বারা কি হয়েছিল, নিউটন আবিষ্কার হয়েছিল। আচ্ছা, তো তেজস্ক্রিয় বিক্রিয়া, যে তেজস্ক্রিয় বিক্রিয়ার মাধ্যমে কি নিউটন আবিষ্কার হয়েছিল, সেই তেজস্ক্রিয় বিক্রিয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো কি করা হয়েছিল, বেরিলিয়াম মৌলের যে পরমাণু রয়েছে সেখানে কি করা হয়েছিল, সেটাকে আলফা কণা দ্বারা কি করা হয়েছিল, সেটাকে আঘাত করা হয়েছিল। তো আলফা কণা কি সেটা আজকে আমরা জানবো। আলফা কণা আসলে কি জিনিস, যদিও তোমরা অনেকেই জানো। তো এই আলফা কণা দিয়ে কি করা হয়েছিল, যখন এটাকে আঘাত করা হয়েছিল তখন কি হয়েছিল, এটির সম্পূর্ণভাবে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়েছিল। নতুন মৌলের পরমাণু কি কার্বনে পরিণত হয়েছিল, আর তৈরি হয়েছিল নিউট্রন।
তো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এখানে দেখো নিচে এইগুলো কি বলেছে পরমাণু ক্রমাঙ্ক, তো পরমাণু ক্রমাঙ্কগুলোর মোট যে সমষ্টি সেটা কি হবে সবসময় সমান হয়। তো 4 আর 2 6, এই দেখো 0 আর 6 কি 6 যোগ করলে 6 হবে, একই হবে 9 আর 4 13, 12 আর 13, অর্থাৎ এদের মধ্যে যে ভর সংখ্যাগুলো সমান হয়, এদের মধ্যে যে পরমাণু ক্রমাঙ্ক সেগুলো সমান হয়েছে। এই হচ্ছে কি তেজস্ক্রিয় বিক্রিয়া লেখার নিয়ম, তোমরা মোটামুটি সবাই জানো। তো এই বিক্রিয়ার মাধ্যমে কি হয়েছিল, এই যে নিউট্রন সেটা কি হয়েছিল আবিষ্কার হয়েছিল, নিউট্রন কণা, তাই তো। আচ্ছা, এবার এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কি আবিষ্কারক কবে আবিষ্কার করেছিল সেগুলো আমরা এক নজরে একটু দেখে নিই, যদিও মনে রাখার কোনো দরকার নেই, তবে এগুলো একটু জেনে রাখলে ভালো হয়। আচ্ছা, তো ইলেকট্রন, আচ্ছা তার আগে আমরা জেনে নিই যে ইলেকট্রন এই যে কণাগুলো বললাম এদের চিহ্ন কি কি হয়, চিহ্নগুলো একটু বলে দিই এক নজরে। আচ্ছা, চিহ্নের মধ্যে ইলেকট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, ই দ্বারা প্রকাশ করে থাকি। কি দ্বারা প্রকাশ করে থাকি, ই দ্বারা প্রকাশ করে থাকি। তো মূলত আমরা এই চিহ্নটাই ব্যবহার করে থাকি ইলেকট্রন ব্যবহারের ক্ষেত্রে। আচ্ছা, প্রোটনের ক্ষেত্রে যে চিহ্নটা আমরা ব্যবহার করি সেই চিহ্নটা কি ব্যবহার করে থাকি, প্রোটনের ক্ষেত্রে আমরা পি, অনেক সময় পি লিখে থাকি, বা অনেক সময় কি লেখা হয় এইচ প্লাস, অর্থাৎ অন যে এই যে হাইড্রোজেনের এই যে আইসোটোপটা রয়েছে সেটার যে ধনাত্মক আধান অর্থাৎ এইচ প্লাস। তাহলে এখানে দেখো এই যে একটা একটা করে কি রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রন রয়েছে, একটা রয়েছে প্রোটন। তো একটা ইলেকট্রন আর একটা প্রোটন রয়েছে, এর মধ্যে কি কোনো নিউট্রন নেই। তো যখনই এই আইসোটোপটি থেকে কি হবে একটি ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে তখন কি পড়ে থাকবে, একটি কণা পড়ে থাকবে, সেটা হচ্ছে কি প্রোটন। তো প্রোটন যেহেতু এইচ প্লাস আয়নের মধ্যে কি রয়েছে কেবলমাত্র একটি কণা রয়েছে প্রোটন, তো সেই কারণে আমরা প্রোটনের বদলে কি অনেক সময় এইচ প্লাস এইভাবে লিখে দেখাই। তো এই হচ্ছে চিহ্ন। আচ্ছা, নিউটনকে কি করা হয়, এন দ্বারাই প্রকাশ করা হয়। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এই কণাগুলোর চিহ্ন। এবার একটু আমরা আবিষ্কারকগুলো দেখে নিচ্ছি কে কে এরা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তো ইলেকট্রন, আচ্ছা প্রথমে লিখি কণা আর এদিকে লিখি আবিষ্কারক। আচ্ছা, তো ইলেকট্রন যে আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন জে জে থমসন, ঠিক আছে। উইলিয়াম ক্রুক্স একটি পরীক্ষা করেছিলেন, তখন ওই ওই পরীক্ষা থেকে সেখানে ক্যাথোডোসির থেকে কি করেছিলেন জে জে থমসন একটি ইলেকট্রন কণার তিনি এই আবিষ্কারটি করেছিলেন জে জে থমসন। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোটন। আচ্ছা, এটি হয়েছিল মোটামুটি 1897 সালের দিকে, হ্যাঁ এই কণাটি হয়েছিল 1897 সালের দিকে কি হয়েছিল ইলেকট্রনটি আবিষ্কার হয়েছিল। আচ্ছা, এরপরে আসছে প্রোটন। তো প্রোটন যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন ই রাদারফোর্ড। তো ই রাদারফোর্ড কি করেছিলেন, প্রোটন আবিষ্কার করেছিলেন 1911 সালে। সালগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, শুধু কি আবিষ্কার করেছিলেন একটু মনে রাখবে। তো এই প্রোটন প্রোটন যে আবিষ্কার করেছিলেন প্রোটন কণাটি তিনি হচ্ছেন কি ই রাদারফোর্ড। এরপর যে নিউট্রন রয়েছে অর্থাৎ যে নিস্তরিত কণা পরমাণুর মধ্যে রয়েছে এটি আবিষ্কার করেছিলেন যে স্যাডউইক। তো স্যাডউইক কি করেছিলেন, এটি আবিষ্কার করেছিলেন প্রায় 1900 কত সালে 32 সালে। তো এই যে স্যাডউইক ইনি কে ছিলেন, ইনি ছিলেন যে রাদারফোর্ড, তিনারি কি ছিলেন স্টুডেন্ট ছিলেন। তো প্রোটন যে আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন রাদারফোর্ড। তো পরবর্তীকালে তিনারি স্টুডেন্ট কি করেছিলেন স্যাডউইক, তিনি নিউট্রন কণা আবিষ্কার করেছিলেন। তো এখানে দেখো 1911 সালে করেছিলেন রাদারফোর্ড, ঠিক 1932 সালে অনেকটা কি গ্যাপ রেখে কি লিখেছিল, অনেকটা পরে কি হয়েছিল নিউট্রন কণাটি হয়েছিল আবিষ্কার হয়েছিল। তো এই হচ্ছে কি আমরা মোটামুটি জানলাম ইলেকট্রন যে 3 ধরনের কণা রয়েছে সেগুলোর আবিষ্কারক সম্পর্কে। এরপরে একটু দেখে নিই যে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন গুলো রয়েছে এদের একটু ভর এবং এদের একটু চার্জ গুলো দেখে নিই আমরা। আচ্ছা, তো কণা, আচ্ছা একদিকে আছে ভর আর হচ্ছে চার্জ, যদি এগুলো তোমরা জানো একটু এক নজরে আমরা এগুলো দেখে নিই। আচ্ছা, প্রথমে হচ্ছে যে কণার, প্রথমে আমরা ইলেকট্রনের আগে উল্লেখ করব ইলেকট্রন। আচ্ছা, তো ইলেকট্রনের ভর
9.11 10⁻⁻28 গ্রাম। আচ্ছা, এরপর আমরা একটু প্রোটনটা দেখে নিই। আচ্ছা, যে প্রোটন কণা, সে প্রোটনের যে ভর, সে ভরটি হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখানে দেখো 10⁻⁻ কি আছে, -28, এখন 10⁻⁻24, তো এখানে মাইনাস, এই যে মাইনাস দেওয়া হয়েছে, তাই না? তো মাইনাসের মানে এই যে মানগুলো কি একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র, মানে 0.00000 সামথিং, তাই তো? অর্থাৎ এই যে ভরগুলো কি হচ্ছে খুবই খুবই ক্ষুদ্র। এবং এই ইলেকট্রনের এবং প্রোটনের ভর যদি আমরা তুলনা করি, তো ইলেকট্রনের চেয়ে প্রোটনের ভর প্রায় কি কত গুণ বেশি? 4 গুণ বেশি। এখানে দেখো 10⁻⁻28 আছে, এখানে 10⁻⁻24, তার মানে ইলেকট্রনের চেয়ে প্রোটনের ভর কি প্রায় 4 গুণ কি আছে, বেশি আছে। আচ্ছা, এরপর একটু দেখে নিই আমরা নিউট্রন। তো নিউটনের যে ভর, সেটা হচ্ছে 1.6750 ইন্টু 10⁻24 গ্রাম। এখানে দেখো 1.6725, এখানে 1.6750, অর্থাৎ প্রোটন এবং নিউট্রনের মধ্যে যদি আমরা ভর দেখি, তাহলে কি হচ্ছে, নিউট্রনটি প্রোটনের চেয়ে সামান্য একটু কি আছে, ভারী আছে। তার কারণ দেখো 6725, এখানে 6.50, তার মানে কি প্রোটনের চেয়ে নিউট্রনটি সামান্য একটু কি ভারী। তাহলে এই যে 3 ধরনের কণা রয়েছে, 3 ধরনের কণা যদি আমরা ভর তুলনা করে দেখি, তাহলে সবচেয়ে যে ভারী সেটা হচ্ছে কি নিউট্রন, তারপরে প্রোটন, এবং সবচেয়ে যে হালকা সেটা হচ্ছে কি ইলেকট্রন, যার ভরকে অনেক সময় কি করা হয়, এতটাই নগণ্য যে সেটাকে অনেক সময় কাউন্টই করা হয় না, যখন ভরকে কি করা হয়, মানে ভরটাকে যখন পরমাণুর মেজার করা হয়। আচ্ছা, এবার এই যে 3 ধরনের কণা রয়েছে, তাদের এবারে আমরা দেখে একটু চার্জ বা তাদের আধানগুলো কি কি রয়েছে। তো তোমরা জানো ইলেকট্রন হচ্ছে কি, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, তাই তো? অর্থাৎ যার আধান কি নেগেটিভ, তাহলে সে কণা কি আসছে, মাইনাস, এবং আধানের যে মান সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আচ্ছা, ঠিক একইভাবে এটা কিছু প্রকাশ হচ্ছে কুলম্বে। আচ্ছা, এরপর আছে প্রোটন ঠিক এর উল্টোটা হবে, অর্থাৎ এখানে কি হবে, আধানটা হচ্ছে প্লাস, ধনাত্মক আধান, তাই তো? 1.6 ইন্টু 10⁻⁻9 কি আছে, কুলম। পার্থক্যটা কি, দুটোর আধান সমান, কিন্তু কি হচ্ছে, একটা নেগেটিভ আধান, এটা হচ্ছে ধনাত্মক আধান। তো অনেক সময় কি প্লাস আধানটা নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যে নিউট্রনটি রয়েছে, নিউট্রনে তোমরা জানো যে হচ্ছে নিস্তরিত কণা, এর কোনো আধান নেই। তো এই হচ্ছে আমার যে 3 ধরনের যে স্থায়ী কণা রয়েছে, সেই 3 ধরনের স্থায়ী কণার তাদের আবিষ্কারক বলো, তাদের যে ভর, তাদের যে চার্জ, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, এরপর যেটা জানবো সেটা হচ্ছে পরমাণুর মডেল সম্পর্কে জানবো। তো পরমাণুর মডেল কি না, পরমাণুর মডেল হচ্ছে, আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপরে যে পরমাণুর যে মডেল রয়েছে, অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল, ঠিক আছে, সেটাকে এবার আমরা জানার চেষ্টা করব। তো পরমাণুর মডেল কি না, মডেল হচ্ছে যে পরমাণুর একটি গঠন, পরমাণু কি রূপে সজ্জিত থাকবে, পরমাণুর মধ্যে যে কণাগুলো রয়েছে, ইলেকট্রন, প্রোটন, সেগুলো কিভাবে বিন্যস্ত থাকে, এক কথায় পরমাণুর চেহারাটা কি রকম ঠিক ঠিক সেটাই হচ্ছে কি পরমাণুর মডেল। তো এই পরমাণুর মডেল কি বিভিন্ন বিজ্ঞানী তাদের তাদের পরীক্ষা বলো, তাদের গবেষণার মাধ্যমে কি করেছিলেন, তারা তাদের মতো করে মডেল দিয়েছিলেন। তো মানে সর্বপ্রথম যিনি যে মডেলটি দিয়েছিলেন, প্রথমে যে থমসন তার মতো করে একটি মডেল দিয়েছিলেন, যেটা হচ্ছে প্লাম পুডিং মডেল ছিল জারো। তো সেই মডেলটার খুব একটা কি অবদান নেই। তো যেটির অবদান সবচেয়ে সূত্রপাত হয়েছিল পরমাণুর গঠন সম্পর্কে, সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটি হয়েছিল 1911 সালে। তো 1911 সালে রাদারফোর্ড যখন পরমাণু মডেলটা দিয়েছিলেন, তিনি কি একটি পরীক্ষার মাধ্যমে এবং পর্যবেক্ষণ করে তার ভিত্তিতে কিছু সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কিনেছিলেন, তার মডেলটি দিয়েছিলেন। তো প্রথমে আগে আমরা সে রাদারফোর্ডের পরমাণু যে পরীক্ষা, পরমাণু মডেল গঠনের যে পরীক্ষা, সেটি আগে আমরা ভালো করে জেনে নিই। তিনি কি করেছিলেন, একটি টেস্ট করে মৌল নিয়েছিলেন, যে মৌলটি কি হচ্ছে আলফা কণার উৎস, তাই তো? এই টেস্ট করে মৌল কিনেছিল বিসমাথ 83 পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা হচ্ছে 214। ঠিক এর সামনে কি নিয়েছিলেন, তিনি একটি প্লেট নিয়েছিলেন, সেটা হচ্ছে লেড ধাতু কিনেছিলেন, একটি প্লেট নিয়েছিলেন, সেখানে একটি কি করা ছিল, ছিদ্র করা ছিল, যাতে করে এই যে আলফা কণাগুলো যখন কি হবে চারিদিকে যাতে ছড়িয়ে না পড়তে পারে। তো সেই কারণে এই যাতে ছিদ্র দিয়ে কি হয়, কেবলমাত্র আলফা কণাগুলো কি হয় ছিদ্র দিয়ে বেরিয়ে যায়।
আচ্ছা, এরপরে যখন এই ছিদ্র থেকে কি হবে, আলফা কণাগুলো বেরিয়ে আসবে, কোথায় গিয়ে পড়বে, এর সামনে ঠিক রাখা হয়েছিল গোল্ড প্লেট, অর্থাৎ সোনার একটি পাত্র রাখা হয়েছিল, যে সোনার পাতটি পুরো ছিল 0.444 mm, অর্থাৎ মানে বুঝতেই পারছো যে কতটা পাতলা একটি কি রাখা হয়েছিল, সোনার পাত এখানে রাখা হয়েছিল। আচ্ছা, দিয়ে কি যখনই এই আলফা কণাগুলো কি এই সোনার পাত কি হবে, এরপরে সোনার পাতকে গিয়ে পড়বে, তখন এই সোনার পাত ভেদ করে কি হবে, যখনই আলফা কণাগুলো এখানে গিয়ে পড়বে, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে কি একটা পর্দা, তো এই পর্দায় কি রাখা হয়েছে, এই পর্দায় জিঙ্ক সালফাইডের কি রাখা হয়েছে, এখানে প্রলেপ দেওয়া আছে। তো এর ভিতরে কি দেওয়া আছে, জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ দেওয়া আছে। তো যখনই কি হবে আলফা কণাগুলো এর উপরে এসে কি হবে পড়বে, তখন কি হবে, সেখানে উজ্জ্বল উজ্জ্বল আলোকবিন্দু তৈরি হবে। আচ্ছা, তো এই ছিল কি রাদারফোর্ডের পরীক্ষা। তো রাদারফোর্ডের এই পরীক্ষার মাধ্যমে তিনি কিছু পর্যবেক্ষণ দেখেছিলেন। কি কি পর্যবেক্ষণ করেছিলেন, তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে বেশিরভাগ আলফা কণাগুলো কি হয়েছে, সোজা কি হচ্ছে, সোজা গিয়ে পর্দায় গিয়ে আঘাত পড়ছে, এইভাবে সোজা কি হচ্ছে, এখানে উজ্জ্বল উজ্জ্বল বিন্দু তৈরি হয়েছে পর্দা থেকে। কিছু কিছু আলফা কণা কি হচ্ছে, একটু বেঁকে গিয়ে কি হয়েছে, পর্দায় গিয়ে পড়ছে, এইভাবে একটু বেঁকে গিয়ে কি হচ্ছে, পর্দায় গিয়ে পড়ছে। আচ্ছা, তো এরকমভাবে কি হয়েছে, বেঁকে গিয়ে পর্দায় গিয়ে পড়ছে। বেশিরভাগ আলফা কণাগুলো কি বললাম, বেশিরভাগ আলফা কণাগুলো এইভাবে কি হয়েছে, সোজা বেরিয়ে যাচ্ছে। আর কিছু কিছু আলফা কণা কি হচ্ছে, একটু সামান্য কোণে এরা বেঁকে যাচ্ছে। আর 20,000-এ একটি আলফা কণা কি হচ্ছে, এই সোনার পাতকে ভেদ না করে কি হচ্ছে, ও সোজা ধরো ছিদ্র, এই যে পর্দা সেটাকে আমি এত দূর পর্যন্ত দেখাচ্ছি তাহলে বোঝার সুবিধার্থে, তাহলে কি হচ্ছে, সোনার পাতকে ভেদ না করে কি হচ্ছে, ও এইভাবে 90 ডিগ্রি বেশি অ্যাঙ্গেলে কি হচ্ছে, এইভাবে প্রত্যাখ্যাত হয়ে বেরিয়ে কি হচ্ছে, পর্দায় এসে পড়ছে। তো প্রায় কি হয়, 20,000-এ একটি আলফা কণা এইরকম ঘটনা ঘটতে দেখা যায়, যেখানে তারা তারা কি করছে, সোনার পাতকে ভেদ না করে কি হচ্ছে, সে পাত দ্বারা প্রত্যাখ্যাত হয়ে কি হচ্ছে, আবার তারা ফিরে আসছে। আচ্ছা, তো এই যে তিনি পর্যবেক্ষণগুলো দেখলেন, এই পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি কি করেছিলেন, কিছু সিদ্ধান্তে এসেছিলেন। কি কি সিদ্ধান্তে এসেছিলেন, যে 1 নম্বর সিদ্ধান্ত এসেছিলেন যে এই যে আলফা কণাগুলো যেহেতু কি হচ্ছে, সরাসরি গিয়ে কি হচ্ছে, এই পর্দাতে গিয়ে পড়ছে, তো বেশিরভাগই আলফা কণাগুলো কি হচ্ছে, সোনার পাতকে ভেদ করে কি হচ্ছে, আলফা কণা থেকে পড়ছে। তো এখানে যে সোনার পাটটি নেওয়া হয়েছিল, সোনার পাটটি কি, সোনার পাটটাই যে পুরো বা তার যে বেজ সেটা কি ছিল, খুবই খুবই কম ছিল। তো বেডটাকে কম নেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে যে যত আমরা কি নেবো, পাতলা নেব এই সোনার পাটটি, তত কি হবে, তার মধ্যে যে পরমাণুর যে সংখ্যা কি হবে, ততটাই কম হবে। তো এই যে বেদ চাওড়াতে কি হচ্ছে, ধরো এরকমভাবে ধরো পরমাণুগুলোকে দেখানো আছে, এই ধরো হচ্ছে পরমাণুগুলো এইভাবে, তার মানে কি কম সংখ্যক পরমাণু কি রয়েছে এর মধ্যে, এইভাবে সজ্জিত হয়ে রয়েছে, যেহেতু কি বেডটি কি খুবই খুবই পাতলা। তখন যেহেতু কি বললাম যে বেশিরভাগ আলফা কণাগুলো কি হয়েছে, এইভাবে কি হচ্ছে, ভেদ করে সরাসরি কোথায় গিয়ে পড়ছে, পর্দায় গিয়ে পড়ছে। তার মানে কি, তার মানে এখান থেকে তিনি সিদ্ধান্তে এলেন যে পরমাণুর বেশিরভাগ স্থান কি ফাঁকা, অর্থাৎ সেখানে কি শূন্য স্থান রয়েছে, অনেকটাই কি রয়েছে, ফাঁকা বা গ্যাপ রয়েছে। আচ্ছা, আর কি কি সিদ্ধান্তে এলেন, আচ্ছা আর সিদ্ধান্তে আসলেন যে এখান থেকে কি দেখা যাচ্ছে, কিছু কিছু আলফা কণা কি হচ্ছিল, যে সোনার পাতকে ভেদ না করে কি হচ্ছে, সোনার পাত দ্বারা প্রত্যাখ্যাত হয়ে কি হচ্ছে, বাইরে এই কি হচ্ছে, প্রত্যাখ্যাত হয়ে আবার ফিরে আসছে। তো আলফা কণার সংকেত কি, আচ্ছা আলফা কণা হচ্ছে হিলিয়াম যে পরমাণু রয়েছে, হিলিয়াম পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, ভর সংখ্যা হচ্ছে 4। তো এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে ইলেকট্রন রয়েছে 2টি, প্রোটন রয়েছে 2টি, নিউট্রন রয়েছে কত, 2টি। আচ্ছা, তো যখন এই হিলিয়াম পরমাণু থেকে কী হবে, 2টো ইলেকট্রন বাইরে বেরিয়ে যাবে, তাহলে 2টো ইলেকট্রন যদি বাইরে বেরিয়ে যায় হিলিয়াম পরমাণু থেকে, তাহলে কী হবে, সেটি ধনাত্মক আধানে পরিণত হবে, তখন সেটা কী হবে, 2 একক এরকম ধনাত্মক আধানে পরিণত হবে। এবার দেখো যখন এই 2টো ইলেকট্রন বাইরে বেরিয়ে গেছে, তখন কি রয়েছে, এর মধ্যে প্রোটন রয়েছে কটি রয়েছে, প্রোটন রয়েছে 2টি কণা, নিউট্রন রয়েছে 2টি কণা, তাই তো। তখন আমরা এটাকে এইভাবে লিখব,
অর্থাৎ তার মধ্যে যে পরমাণু ক্রমাঙ্ক সে তখনও 2 রয়েছে, এবং যে ভর সংখ্যা প্রোটন প্লাস নিউট্রন সেটা কত 4। তো এই যে 2 একক ধনাত্মক আধানযুক্ত যে হিলিয়াম পরমাণু সেটাই হচ্ছে আলফা কণা। এবং দেখো আলফা কণার যে ভর সংখ্যা সেটা কত, ভর সংখ্যা হচ্ছে 4। তার মানে আলফা কণা কি, আলফা কণা হচ্ছে কি একটা ভারী কণা। তো আলফা কণা যদি একটা ভারী কণা হয় তাহলে একটি ভারী কণাকে সোনার পাত থেকে প্রত্যাখ্যিত হয়ে ফিরে আসছে, তাহলে যেহেতু আলফা কণা কি, আলফা কণা হচ্ছে কি ধনাত্মক আধানযুক্ত একটি কণা, তার মানে আলফা কণাকে ফিরিয়ে দিতে পারে একমাত্র কোনো ধনাত্মক আধানযুক্ত কণা, এবং কোনো একটি কি ভারী কণায় পারে আলফা কণাকে প্রত্যাখ্যিত করে তাকে ফিরিয়ে দিতে। তার মানে এখান থেকে রাদারফোর্ড সিদ্ধান্তে এলেন যে পরমাণুর মধ্যে এমন একটি জায়গা রয়েছে, এমন একটি অংশ রয়েছে যে অংশে কি রয়েছে, সমস্ত ধনাত্মক আধানগুলো এক জায়গায় রয়েছে, এবং ওই জায়গাতে কিছু ভারী কণা রয়েছে, অর্থাৎ সেই জায়গাটি হচ্ছে আধান ধনাত্মক আধানযুক্ত কি ভারী কণা বিশিষ্ট কি একটি অংশ, যে অংশটি দ্বারা কি হচ্ছে আলফা কণাগুলো প্রত্যাখ্যিত হয়ে কি আসছে, ফিরে আসছে। তখন তিনি ওই অংশটির নাম দিলেন কেন্দ্রিন। কি নাম দিলেন? কেন্দ্রিন বা নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে তিনি আরেকটি সিদ্ধান্তে এলেন যে এই যে পরমাণুর যে এই যে কেন্দ্রিন বা এই যে নিউক্লিয়াস, এই যে অংশটা পরমাণুর মধ্যে রয়েছে, এই অংশটা কি সমস্ত যে পরমাণুর যে আয়তন, সে আয়তনের তুলনায় এই নিউট্রন এই যে কেন্দ্রিন বা নিউক্লিয়াসের এই যে আয়তন সেটা কি খুবই কম, সেটা খুবই কম। আচ্ছা, 4 নম্বর তিনি সিদ্ধান্তে এলেন যে পরমাণুর মধ্যে, পরমাণু যেহেতু নিস্তড়িৎ, তার মানে পরমাণুর মধ্যে যতগুলো ধনাত্মক আধানযুক্ত কণা রয়েছে পরমাণুর মধ্যে ঠিক ততগুলো কি রয়েছে, ঋণাত্মক আধানগ্রস্ত কণা রয়েছে। আচ্ছা, তো তার মানে কি জানেন যে এখানে তাহলে নিশ্চয়ই যতগুলো এখানে কি রয়েছে, অর্থাৎ প্রোটন রয়েছে, ততগুলো কি রয়েছে পরমাণুর মধ্যে কি রয়েছে, ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এরপরে তিনি কি সিদ্ধান্তে এলেন যে যেহেতু এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু আলফা কণা কি হচ্ছে, সামান্য একটু কোণে কি হচ্ছে, তারা বেঁকে যাচ্ছে। তাহলে বেঁকে যায়, কখন তারা বেঁকে যাবে, ধরো এইটা হচ্ছে সে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিন, যেখানে কি আছে, যেখানে ভারী ভর বিশিষ্ট কণা কি রয়েছে, প্রোটন, অর্থাৎ সেখানে ধনাত্মক আধানগুলো রয়েছে। যখন কি হবে আলফা কণাগুলো কি হবে, এর পাশ দিয়ে যাবে, কখন কি হবে, ধরো এরকমভাবে আলফা কণাটা এর পাশ দিয়ে যাচ্ছে, তো পাশ দিয়ে গেলে কি হবে, তো যেহেতু এরও ধনাত্মক আধান রয়েছে, প্রোটনেরও ধনাত্মক আধান রয়েছে, তখন কি হবে, একে বিকর্ষিত করলে কি হবে, তখনও ওই পথে না গিয়ে ওর পথটা কি হবে, এইভাবে বেঁকিয়ে যাবে। তাহলে যখনই এইভাবে কোনো একটা আলফা কণা কি হবে, আলফা কণা নিউক্লিয়াসের কাছ দিয়ে যাবে, তখন কি হবে, এইভাবে বেঁকিয়ে যাবে। তো সেই কারণে কি হয় যে কিছু কিছু আলফা কণার পথ কি হয়েছে, বেঁকিয়ে যাচ্ছে। আচ্ছা, এছাড়াও কি বললাম যে কিছু কিছু আলফা কণা কি হয়েছে, এই সোনার পাত দ্বারা প্রত্যাখ্যিত হয়ে কি আসে, ফিরে আসে। তার কারণ কি না, যখন ধরো কোন একটা আলফা কণা কি হচ্ছে এইভাবে ডাইরেক্ট গিয়ে কোথায় আঘাত করছে, একেবারে নিউক্লিয়াসে গিয়ে পড়ছে, তখন কি হচ্ছে, নিউক্লিয়াস দ্বারা সেটা কি হয়েছে, প্রত্যাখ্যিত হচ্ছে। অর্থাৎ যখনই নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়ছে আলফা কণাটি, তখন সেটা কি প্রত্যাখ্যিত হয়ে আবার ফিরে আসছে। সেটা কি হয়, প্রায় 20,000-এ একটি আলফা কণা এরকম দেখা যায়। আচ্ছা, এরপরে ধরো যে আর কি সিদ্ধান্তে এলেন, যেহেতু ইলেকট্রনগুলো এই হচ্ছে ধরো তাহলে পরমাণুর মধ্যে সে হচ্ছে ধনাত্মক অংশ, যার মধ্যে কি প্রোটনগুলো রয়েছে, এবং ঠিক এর বাইরে কি রয়েছে, ইলেকট্রনগুলো রয়েছে। তো এই যে ইলেকট্রনটি রয়েছে, এই ইলেকট্রনটি কি সবসময় ঘূর্ণায়মান মান, তাই তো, তো ইলেকট্রনটি কি হবে, এইভাবে কি কক্ষপথ বরাবর সে ইলেকট্রনটি ঘুরতে থাকে। তো যদি কোনো একটি কণা সেটা যদি অনবরত ঘুরতে থাকে, তাহলে কি সেটা একটা বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। তার কারণ হচ্ছে বাইরের দিকে একটা বল কাজ করে, তাই তো, যেটাকে কি বলা হয়েছে, যেটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। কি বলা হয় এটাকে, সেন্ট্রিফিউগাল
ফোর্স। তোমরা এটা বাস্তবে এটা তোমরা করে মানে খেয়াল করে দেখবে যে যখন কোনো একটা সুতোতে যদি একটা পাথরকে বেঁধে যদি আমরা এইভাবে ঘোরাই, তাহলে দেখবে যে সেটা একটা বাইরের দিকে এইভাবে ছিটকে বেরিয়ে যায়। তার মানে নিশ্চয়ই কোনো ওইদিকে একটা কি আছে, একটা বল কাজ করছে, যার জন্য কি হয় ওই পাথরটি কি হবে সবসময় ওই দিকে ছিটকে বাইরে বেরিয়ে যাবে। তো সেই যে বলটি বা ফোর্সটি কাজ করে সেটা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল। তো যার জন্য কি হচ্ছে ইলেকট্রনটা এইভাবে বাইরে যাওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা, তো ইলেকট্রনটি যে বেগ সেটা হচ্ছে এই দিকে, ধরো এইভাবে কি হচ্ছে ইলেকট্রনটি এই বেগ বরাবর ঘুরছে। আচ্ছা, ইলেকট্রনের যে আধান সেটা কি নেগেটিভ আধান, এবং এর মধ্যে নিউক্লিয়াস যে রয়েছে তার আধান হচ্ছে ধনাত্মক আধান। তাহলে ঋণাত্মক আধান এবং ধনাত্মক আধানের মধ্যে কি হবে, আকর্ষণ বল কাজ করবে, তাই তো। তো এই আকর্ষণ বল কাজ করবে, সেটা কোন দিকে করবে, সেই আকর্ষণ বলটা কাজ করবে এই দিকে, অর্থাৎ কেন্দ্রের দিকে, পরমাণু যে নিউক্লিয়াস রয়েছে তার যে কেন্দ্র রয়েছে তার কেন্দ্রের দিকে। তো এটাকে এই যে আকর্ষণ বলটা কাজ করে এটাকে বলা হচ্ছে স্থির তাড়িতিক আকর্ষণ বল। কি বলা হয় এটাকে? স্থির তাড়িতিক আকর্ষণ বল। এটা কি হচ্ছে কেন্দ্রাতিক বল। তো এই দুটো বল কি হয় অপোজিট ডাইরেকশনে কি হয় কাজ করে, অপোজিট ডাইরেকশনে কাজ করে এবং দুটো সমান পরিমাণে কি করে কাজ করে বলে ইলেকট্রনগুলো কি হয় সবসময় তার নিজের কক্ষপথ ছেড়ে কখনো যায় না, অর্থাৎ সবসময় তার কক্ষপথে কি হয়েছে সে ঘুরতে থাকে। তো যেহেতু বাইরের যে বল এবং ভেতরের যে বল দুটো বলে কি হতো যেহেতু সমান, সেই কারণে কি হয় ইলেকট্রনগুলো কিন্তু কখনো এইভাবে নিউক্লিয়াসে গিয়ে কিন্তু পড়ে না। আচ্ছা, তো এই ছিল কিছু সিদ্ধান্ত যে রাদারফোর্ড যে তার যে পরীক্ষাটি করেছিলেন তার ভিত্তিতে তিনি কিছু সিদ্ধান্তে এসেছিলেন। এরপর তিনি এই সিদ্ধান্তের ভিত্তিতে কি দিয়েছিলেন, তার মডেলটি দিয়েছিলেন, পরমাণু মডেল। তো রাদারফোর্ড যে পরমাণু মডেলটি দিয়েছিলেন, তিনি প্রথমে কি করেছিলেন যে একটি পরমাণুকে তিনি দুটি পার্ট বা দুটি অংশে তিনি ভাগ করেছিলেন। একটি অংশ ছিল কি একটি অংশ ছিল পরমাণুর কেন্দ্রিন বা সেটাকে কি বলা হচ্ছে নিউক্লিয়াস, বা কি বলা হচ্ছে এটাকে নিউক্লিয়াস। আচ্ছা, যেখানে কি রয়েছে, যেখানে সমস্ত ধনাত্মক আধান অর্থাৎ পজিটিভ চার্জগুলো কি রয়েছে ওই জায়গায় রয়েছে। আচ্ছা, ঠিক এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ঠিক বাইরে যেটা অংশটা রয়েছে, আচ্ছা এটাকে বলা হচ্ছে ইলেকট্রন মহল। নিউক্লিয়াসের বাইরে কি বলা যায় এটাকে ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল, যে ইলেকট্রন মহলে কি রয়েছে ইলেকট্রনগুলো অবস্থান করে এবং ইলেকট্রনগুলো কি হয় বিভিন্ন কক্ষপথে কি করে তারা আবর্তন করে। তো এই দুটো অংশের ভিত্তিতে লিখেছিলেন তিনি তার মডেলটি দিয়েছিলেন। তো মডেলটি কি ছিল, আচ্ছা তার মডেলটি এবার আমরা দেখে নিই। তো এ হচ্ছে ধরো পরমাণুর সেই কেন্দ্র বা নিউক্লিয়াস, যেখানে কি রয়েছে ধনাত্মক আধানযুক্ত কণাগুলো রয়েছে। আচ্ছা, ঠিক এর বাইরে কি রয়েছে ইলেকট্রন মহল, সেই ইলেকট্রন মহলে কি হবে বিভিন্ন কক্ষপথ রয়েছে, যে কক্ষপথে কি হবে ইলেকট্রনগুলো কি হবে ঘুরতে থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হবে ঘুরতে থাকে। আচ্ছা, তো এইভাবে কি হয় এইখানে কি রয়েছে ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনগুলো কি হবে এইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কি হয় এইভাবে ঘুরতে থাকে। তো এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। তিনি তাহলে কি করেছিলেন পরমাণুকে দুটি অংশে ভাগ করেছিলেন, একটি ছিল এই যে কেন্দ্রিন বা নিউক্লিয়াস, যেখানে কি রয়েছে সমস্ত ধনাত্মক আধানযুক্ত কণাগুলো রয়েছে। ঠিক এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হচ্ছে এর বাইরে কি রয়েছে বিভিন্ন কক্ষপথ রয়েছে, যে কক্ষপথের মধ্যে যে কক্ষপথ দিয়ে কি হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হচ্ছে পরিভ্রমণ করছে। তো এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, এই রাদারফোর্ডের পরমাণুর মডেলের মাধ্যমে হাইড্রোজেনের যে পরমাণুর যে মডেল সেটা একটু এবার আমরা দেখে নিই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি রয়েছে অন, অর্থাৎ হাইড্রোজেনে কি রয়েছে একটি ইলেকট্রন রয়েছে যার পরমাণু ক্রমাঙ্ক কত 1 এবং হচ্ছে ভর সংখ্যাও 1। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কি কোনো নিউট্রন নেই, এখানে কোনো নিউট্রন নেই। তাহলে কি রয়েছে একটি ইলেকট্রন রয়েছে আর একটি রয়েছে প্রোটন। তো এক্ষেত্রে যদি আমরা পরমাণুর মডেলটি আঁকি তাহলে কি রকম হবে। আচ্ছা, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী এখানে কি থাকবে, এখানে থাকবে এই যে নিউক্লিয়াসে কি থাকবে যে প্রোটন কণাটি রয়েছে সেই প্রোটন কণাটি এই নিউক্লিয়াসে থাকবে। আচ্ছা, ঠিক এর বাইরে যে কক্ষপথ রয়েছে সে কক্ষপথে কি হবে একটি যেহেতু ইলেকট্রন রয়েছে ওই
একটি ইলেকট্রনই কী হবে, এইভাবে ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কী হবে, ঘুরতে থাকবে। তো এই ছিল কি হাইড্রোজেনের পরমাণুর মডেল, পরমাণুর যে গঠন তার যে মডেল। আচ্ছা, এটা কি অনুযায়ী হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী হলো। তো এরপরে কি, এরপরে যত যে পরমাণুগুলো রয়েছে তাদের কি পরমাণু যে মডেল সেগুলোকে এইভাবে হয়। তো এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের যে কিছু ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে সেগুলো আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তো এরপরে একটু আমরা দেখে নিই যে এই যে পরমাণুর মডেল আমরা এতক্ষণ জানলাম, পরমাণুর মডেল, সে পরমাণুর মডেলের সঙ্গে আমাদের যে সৌরজগতের যে মডেল রয়েছে তার মধ্যে কি অনেকটা একটা মিল রয়েছে, আবার কিছু কিছু কি রয়েছে, অমিলও রয়েছে। সৌরজগৎ, আচ্ছা, তো সৌরজগতের যে মডেল বা পরমাণুর যে মডেল সেখানে কিছু কিছু মিল, কিছু কিছু অমিল দেখা যায়, সেগুলোকে আমরা একটু জেনে নিই। তো যে সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে সেগুলো মোটামুটি কি দুটো করে মনে রাখলেই হবে। আচ্ছা, তো পরমাণু মডেল আমরা কি দেখতে পেলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হচ্ছে, ইলেকট্রনগুলো চারিদিকে কি হচ্ছে, পরিভ্রমণ করছে বা ঘুরছে, তাই তো, আবর্তন করছে। ঠিক একইভাবে সৌরজগতের ক্ষেত্রে কি হয় যে সূর্যকে কেন্দ্র করে কি হয়, বিভিন্ন গ্রহগুলো কি হয়েছে সূর্যের চারিদিকে ঘোরে। আচ্ছা, এই থেকে কি রয়েছে, পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের যে মডেল তার একটা কি সাদৃশ্য রয়েছে। আচ্ছা, আর কি কি সাদৃশ্য রয়েছে, যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াসটি রয়েছে সেই নিউক্লিয়াসটি যে সেটা কি একটা ভারী অংশ রয়েছে, তাই তো, অর্থাৎ যে ইলেকট্রনগুলো রয়েছে বাইরে তাদের থেকে কি পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে সেটা কি অনেকটাই কি ভারী। ঠিক একইভাবে সৌরজগতের ক্ষেত্রেও কি হয়, যখন সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহগুলো কি হয় আবর্তন করে, তখন ওই গ্রহগুলোর সাপেক্ষে যাকে ঘিরে কি হচ্ছে গ্রহগুলো আবর্তন করছে, অর্থাৎ সেই সূর্য কিন্তু গ্রহগুলো হচ্ছে কি অনেক গুণ কি হয়, ভারী হয়ে থাকে। তো এই থেকে কি রয়েছে, একটা মিল রয়েছে। আচ্ছা, আর কি কি সাদৃশ্য দেখা যায়, আচ্ছা, আর কি কি আমরা সাদৃশ্য দেখতে পারি, যে ইলেকট্রনগুলো যখন কি হচ্ছে এই যে চারিদিকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরছে তারা কি হয়, সবসময় নির্দিষ্ট কক্ষপথকে নিয়ে কি করে, আবর্তন করে। ঠিক একইভাবে সৌরজগতের ক্ষেত্রে কি দেখতে পাই, যে বিভিন্ন গ্রহগুলো রয়েছে তাদের নির্দিষ্ট কি রয়েছে, কক্ষপথ রয়েছে। আচ্ছা, আর কি কি সাদৃশ্য রয়েছে, যে সৌরজগতের ক্ষেত্রে কি দেখলাম, যে পরমাণু মডেলের ক্ষেত্রে দেখলাম যে বেশিরভাগ পরমাণুর যে অংশ সেটা কি যে ফাঁকা বা শূন্যস্থান রয়েছে। ঠিক একইভাবে সৌরজগতের মধ্যেও কি রয়েছে, অনেক স্থান রয়েছে যেগুলো কি অনেকটাই কি ফাঁকা স্থান রয়েছে। এই ছিল মোটামুটি সাদৃশ্য। আচ্ছা, এবার একটু আমরা বৈসাদৃশ্যগুলো দেখে নিই। আচ্ছা, বৈসাদৃশ্যগুলো কি কি না, বৈসাদৃশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে যে এখানে দেখো যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরছে তখন ইলেকট্রন যে কক্ষপথ রয়েছে সে কক্ষপথে ইলেকট্রন দুটো, আটটি, তো যে কোনো ইলেকট্রনগুলোকে বিভিন্ন সময় ঘুরতে পারে। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে কি হয়, এক একটি গ্রহের জন্য কি এক একটি কক্ষপথ নির্দিষ্ট আছে। তো ওই কক্ষপথে কেবলমাত্র কি হবে, ওই গ্রহটাই কি করে, পরিভ্রমণ করে, অন্য গ্রহ কিন্তু সেই কক্ষপথে আবর্তন করে না। তো এই থেকে কি রয়েছে, একটা বৈসাদৃশ্য রয়েছে। আর কি কি বৈসাদৃশ্য রয়েছে, আচ্ছা, এখানে কি দেখতে পেলাম যে নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক আধান আর বাইরে যে ইলেকট্রন রয়েছে সেগুলো হচ্ছে ঋণাত্মক আধান। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে কি, সৌরজগতের ক্ষেত্রে কিন্তু সবাই নিস্তরিত, কারো কোনো আধান নেই। আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পেলাম, যে এখানে যেহেতু এদের ধনাত্মক ঋণাত্মক আধান দুটো ভিন্ন ধর্মী আধানযুক্ত কণা রয়েছে, তো সেই কারণে কি, সেই কারণে এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যেটা হচ্ছে স্থির দ্বারাত্মিক আকর্ষণ বল। কিন্তু সৌরজগতের ক্ষেত্রে যে গ্রহগুলোর মধ্যে যে আকর্ষণ বলটি কাজ করে বা সূর্যের সঙ্গে যে গ্রহগুলো যে আকর্ষণ বল কাজ করে, সেই আকর্ষণ বলটাকে কি বলা হয়, সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বলের মাধ্যমে কি হয়, যে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে তাদের কক্ষপথে কি করে, আবর্তন করে। তো এ ছিল কিছু সাদৃশ্য দেখলাম, কিছু আমরা বৈসাদৃশ্য দেখলাম। তো মোটামুটি দুটো করে সাদৃশ্য, দুটো করে বৈসাদৃশ্য মনে রাখলে হবে। আচ্ছা, আরেকটু মনে রাখতে হবে যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি দিয়েছিল সেই পরমাণুর মডেলে কিন্তু কোথাও নিউটনের উল্লেখ নেই। তার নিউটনের উল্লেখ নেই কেন, তার কারণ হচ্ছে তখন পর্যন্ত নিউটন আবিষ্কৃত হয়নি। তো রাদারফোর্ডের যে পরমাণু মডেল দিয়েছিল সেখানে কেবলমাত্র কি রয়েছে, কেবলমাত্র প্রোটন আর ইলেকট্রনকে নিয়েই তিনি কি দিয়েছিলেন, তার পরমাণুর মডেলটি দিয়েছিলেন। তো এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। এরপরে আস্তে আস্তে আমরা জানবো। তো এই যে বিষয়টি খুবই ইন্টারেস্টিং লাগবে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, দেখবে খুবই খুবই ইজি লাগবে এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়ও বটে এটা। তো আজকে এ পর্যন্তই। এরপরে যে নেক্সট টপিকগুলো রয়েছে সেগুলো আমরা এরপরে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।